নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ শনিবার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে যাকে বলে। তো ভাবছি আজকে খিচুড়ি করব, পাঁপড় ভাজা করব, আর সমস্ত সবজি দিয়ে গোবিন্দভোগ চাল, সোনা মুগের ডাল দিয়ে খিচুড়ি করব। এই যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর একটু চচ্চড়ি আছে, পাঁচমিশালি চচ্চড়ি, খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে, সেটা গতকাল করে রেখেছি। আর একটু আলু চোখা করব। আলু চোখা মানে কীরকম সেটা এর আগে একবার দেখিয়েছিলাম, তো আজকেও দেখবেন কেমন করে করি। তো খিচুড়ি করতে তো আর বেশি সময় লাগবে না, তাই খুব সকালে রান্না বসাই না। আমাদের খেতে খেতে তো 2টো 2:30, কখনো কখনো 3টেও হয়ে যায়, কোনো মানে ঠিক নেই। আবার রবিবার হলে প্রায় 4টাও হয়ে যায়, মানে এত কাজে ব্যস্ত সবাই। যাই হোক, ছেলের ছুটিও আছে, আজকে করম পূজা, তো সেই কারণে একটু দেরি করেই রান্না বসালাম আর কি। তো চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। গল্প বলতে এবছরের যে পুজোটা কি হবে ভগবানই তার জানে। এই যে তিলোত্তমার যে বিচার, সেই নিয়ে তো আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি যে কিভাবে বিচারটা সঠিকভাবে পাবো কিনা। সত্যি কথা বলতে কি, অন্যায় যেন দিন দিন সমাজে বেড়েই চলেছে, সে নারীর ওপরই হোক আর পুরুষের ওপরই হোক। নিরীহ ছেলেরাও কিন্তু এই সমাজে নিরাপদ নয়, তাই নয় কি? আমরা মায়েরা কিন্তু খুবই চিন্তিত। আমার ছেলেটিও সত্যি কথা বলতে কি খুব নিরীহ। এখন যে সমাজ, তাতে নিরীহ ছেলে হওয়া মানেই যেন একটা অভিশাপ। ওই যে ওই পাশে সবজিগুলো আমি কষাতে দিয়ে দিয়েছি, আর এই পাশে হাঁড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা বসাবো বলে, মানে চট জলদি যাতে হয়ে যায়। দুই পাশে 2টো কড়াই, মানে রান্না করতে শুরু করলে বেশি সময় লাগবে না। ফোড়নে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর জিরে, তারপরে দিয়ে দিলাম টমেটো। আর এপাশে আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, আলু আর গাজর, এগুলো আগে আমি মানে একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে দিয়ে। কিন্তু সেই শিক্ষাটা আমরা সত্যিই কি সন্তানদের দিতে পারছি? আমরা শুধু তারা বড় হয়ে কি হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, কত পয়সা রোজগার করবে, এটাই কিন্তু আমরা ভেবে মরছি। আর সত্যি কথা বলতে কি, যারা চাইছি যে না আমার ছেলে বা মেয়েটি নৈতিক শিক্ষায় শিক্ষিত হোক, সেটা খুব কমই বাবা মা আছেন। তারা কি হচ্ছে বলুন তো, এই সমস্ত যারা মানে কি বলবো, ছেলে মেয়েদেরকে একটা উচ্ছৃঙ্খল, আমি বলতে বাধ্য হই, উচ্ছৃঙ্খলতার মধ্যে জীবনযাপন করান, অভ্যস্ত করান। হাতে প্রচুর পয়সা, যেটা চাইছে সেটাই দিয়ে দিচ্ছে, মানে কোনো নেই, বাধ্যবাধকতা নেই। সেই সব ছেলে মেয়েদের জন্য কিন্তু আজকে আমাদের যারা সত্যিকারের মানুষ করতে চাই ছেলে মেয়েকে, সেই সব বাবা মারা খুব মানে কি বলবো, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ সমাজটা যেন একটা মানে একপেশে হয়ে গেছে। যাদের প্রচুর প্রচুর পয়সা আছে, তারাই যেন একমাত্র সমাজের সবচেয়ে বড় বড় জায়গায় যেন থাকে। আর তাদের দেখা দেখি কিছু নিম্ন মধ্যবিত্ত যারা, তারা মানে অনুকরণ করার চেষ্টা করছে। এবারে মধ্যবিত্ত যারা, তারা যেন সব মানে নিম্নবিত্তদের আর উচ্চবিত্তদের মাঝে চাপা হয়ে যেন মানে চিড়ে চাপটা হয়ে যাচ্ছে। মশলাটা কষিয়ে দিয়ে দিলাম। এবারে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে। মশলাতে কি কি দিলাম তো সেটা তো দেখলেন। আদা দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা দেওয়া হয়
সেরকম করে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। আর ওই পাশে আমার আলু আর গাজরটাও ভালো করে ভেজে নিয়েছি। তবে সোনা মুগের ডাল আর এই গোবিন্দভোগ চালের খিচুড়ি হতে বেশি সময় লাগবে না, কিন্তু মনে হচ্ছে হাঁড়িটা আমার ভর্তি হয়ে যাবে। একটু বুদ্ধি করে আগেই সব দিয়ে দিতে হবে, না হলে ওই যখন সেদ্ধ হয়ে যাবে তখন তো ওটা আরও হতে থাকবে। সেই জন্য আমি আগে থেকেই সব দিয়ে দেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তো যেটা বলছিলাম আর কি, তো তাহলে আমরা কি করব? যেসব বাবা মারা চাইছি আমার ছেলেটি বা মেয়েটি সুশিক্ষায় শিক্ষিত হোক, আমি আগেই বলেছি সুশিক্ষা মানে কি, তো সেই কারণে বলছি আমরা যেন একটা এক পেশে মতো হয়ে গেছি। তো যেমন এই যে দেখুন, এই যে তিলোত্তমাকে নিয়ে, একটা সাধারণ বাড়ির মেয়ে ডাক্তার হলো, বাবা মার কত স্বপ্ন, বাবা মা তাকে সেইভাবেই শিক্ষা দিয়েছিল বলে তো সে অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াতে পেরে চোখ তুলে তাকাতে পেরেছিল, তাকে প্রাণ দিতে হলো। তবুও আমি বলবো এরকম সন্তানই যেন ঘরে ঘরে হয়, যারা অন্যায়কে কিছুতেই মানতে পারে না। আর এই পাশে বিনসগুলো ভেজে নিলাম। আমি কিন্তু আমার ছেলেটিকে নিয়ে সত্যিই খুব চিন্তিত, কারণ আমার ছেলেটি বড্ড নিরীহ। তারপরে বিনসগুলো তুলে ওই তেলে এই ফুলকপিগুলোকে ভেজে নেব। বড্ড নিরীহ, খুব ভয় হয়। আমিও তো আমার ছেলেকে শিক্ষা দিই, এইভাবেই গড়ে তুলছি, মিথ্যে কথা বলতে নেই, অন্যায় সহ্য করতে নেই। তো যা বললাম, এই যে দেখুন খিচুড়িটা প্রায় হয়ে এসছে। তার আগেই আমি ঘি, গরম মশলা সব দিয়ে দিয়েছি, কারণ ওইটা দেখছেন কতটা ভর্তি হয়ে গেছে, দিতে তখন অসুবিধা হবে, তাই জন্য। তো আর এই পাশে আলু চোখাটা করব। তারপরে গত বছর স্বপ্নদীপ, তাকেও মরতে হলো। যেন নিরীহ ছেলে হওয়া মানেই সেই সব বাবা মারা অভিশপ্ত, কি জানি এরকম কেন হচ্ছে, সত্যিই খুব ভয় হয়। তারপরে যে আলু চোখাটা করব, প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে জিরে দিয়ে দিয়েছি একটু ভাজা হতে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পোস্ত দিয়ে দিয়েছি, কারণ পোস্তটা বেশি ভাজা হবে না। তারপরে আলুটাকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম যাতে শক্ত শক্ত না থাকে, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ দেব না, পেঁয়াজটা আসলে মাখিয়ে খাবো। যদিও আজকে শনিবার, আমি পেঁয়াজ খাই মাছ মাংস না খেলেও, আর যেহেতু এটা রাত্রের জন্য একটু রাখবো, সেই কারণে পেঁয়াজ দেবো না, আবার যদি গন্ধ হয়ে যায় সেই কারণে। ওই জন্য এটাকে এমনি ভাবে করে নেব, নেড়ে চেড়ে নেব আর কি। আর এটাতে যারা রসুন খেতে ভালো খান, তারাও রসুন, পেঁয়াজ, তারপরে টমেটো কুচি সবই দেওয়া যেতে পারে। এটা আমার দাদুভাই খুব ভালো করতো, দাদুভাই আজকে আর নেই, তো মনে করে এই জন্য এই আলু চোখাটা না আমি সেরকম বেশি করি না। আমার খুব মন খারাপ করে দাদু ভাইয়ের জন্য। জানি বয়স হলে সবাইকেই চলে যেতে হবে, তবুও প্রিয়জন। আসলে দাদু ভাই আমার কাছে খুবই প্রিয়, আমি ছোটোবেলা থেকেই দাদু ভাই দিদার কাছেই মানুষ হয়েছি, তো তাই জন্য। আর দাদু ভাই আমাকে খুব ভালোবাসতেন, আদর করে আমাকে দিদা বলে ডাকতেন। যাই হোক, দাদু ভাইয়ের কথাও মনে পড়ে, ওই জন্য এই রান্নাটা আমি সচরাচর করি না দাদু ভাই চলে যাওয়ার পর থেকে। তো এই যে আমরা খিচুড়ি নিয়ে বসে গেছি। ওই যে বললাম লাবড়ার তরকারি করে রেখেছিলাম, লাবড়ার তরকারি, পাঁপড় ভাজা আর আলু চোখা আর খিচুড়ি, আর কিছুটা ওই বেলার জন্য থেকে গেল। তো আমরা খেতে বসে গেছি। চলুন, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু শেয়ার করে দিলে আমি খুব উপকৃত হব, একটু সবার মাঝে শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুন।